সো অনেকেই জয়েন করেছে, সো আমরা শুরু করতে পারি। আমি জাস্ট আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? সো আপনাদের যদি প্রিভিয়াস ক্লাসে আমরা অ্যাকচুয়ালি বেসিক স্ট্যাটিস্টিক্স নিয়ে ক্লাস করছিলাম, রাইট? সো অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট আপনার কিছু বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স নিয়ে। সো সেটাই হচ্ছে আমরা আমাদের ক্লাসগুলোতে আলোচনা করব। সো প্রিভিয়াস ক্লাসে যদি মনে থাকে আমরা খুব বেসিক জিনিস শিখছিলাম। আমরা ডিফারেন্ট টাইপস অফ স্ট্যাটিস্টিক্স নিয়ে আমরা শিখেছি। দেন হচ্ছে আমরা পপুলেশন স্যাম্পলের মধ্যে পার্থক্যটা নিয়ে আলোচনা করেছিলাম। দেন হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ স্যাম্পলিং কিভাবে করতে হয় সেটা হচ্ছে আমরা দেখেছিলাম। দেন হচ্ছে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি চেক করেছিলাম। তো সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে হচ্ছে আমরা মিন, মিডিয়ান এবং মোড নিয়ে আলোচনা করেছিলাম, রাইট? সো আমি যদি একটু এক্সাম্পল দিয়ে একটা এক্সেলে, সো সবার তাহলে মনে পড়বে। ঠিক আছে, তো আমি বলছিলাম ফর এক্সাম্পল আমার হচ্ছে স্যালারি আছে। ঠিক আছে, আমাদের বিল্ডিং এ 10 জন এমপ্লয়ি আছে, তাদের স্যালারি হচ্ছে এরকম যে so, আহ, যে 1 থেকে 2, তো যদি আমি হচ্ছে, ঠিক আছে, দশ দশ জন এমপ্লয়ি আছে আমাদের বিল্ডিং এ। তো ওই 10 জন এমপ্লয়ের হচ্ছে আমি স্যালারি দিচ্ছি। সো বেসিক্যালি 90,000, দেন হচ্ছে 1 লাখ, দেন হচ্ছে 1,20,000, 1,60,000, দেন হচ্ছে 1 লাখ, দেন 90,000, দেন 80,000, দেন 70,000, দেন 45,000, দেন হচ্ছে আহ 65,000। ঠিক আছে, সো আমার বিল্ডিং এ হচ্ছে 4 জন হচ্ছে 10 জন হচ্ছে এমপ্লয়ি আছে, তাদের স্যালারি হচ্ছে আমি স্যাম্পল নিয়েছি, রাইট? তো এখন আমি বলছিলাম, এখন যদি আমি আহ, একটা হচ্ছে মিন নিব আর একটা হচ্ছে মিডিয়ান নিব। ঠিক আছে, মিডিয়ান। ওকে, সো আমি যদি আহ, আহ, এই 10 জন স্যালারি হচ্ছে অ্যাভারেজ বের করি, রাইট? তাহলে হচ্ছে আমার অ্যাভারেজ আসছে 92,000। ঠিক আছে, আর আমি যদি এটা মিডিয়ান নিই তাহলে এটা হচ্ছে 90,000। ঠিক আছে, তাহলে দেখেন এই পার্টিকুলার ক্ষেত্রে, তো আমি বলছি আমার এই 10টা এমপ্লয়ের অ্যাভারেজ স্যালারি হচ্ছে 92,000 আর মিডিয়ান আসছে 90,000, রাইট? সো এখানে দেখেন, এখানে এই মিন আর মিডিয়ানের মধ্যে যেমন কোনো পার্থক্য নাই। পার্থক্য কখন হবে? পার্থক্য হবে যখন আউটলায়ার থাকে। ঠিক আছে, সো আমি যেটা বলছিলাম, ফর এক্সাম্পল আমাদের বিল্ডিং এ সালমান এফ রহমান থাকে, তার স্যালারি হচ্ছে ফর এক্সাম্পল 1 কোটি টাকা। ঠিক আছে, আমি 1 কোটি টাকা এখানে চেঞ্জ করি, আমি 10 নাম্বার ভ্যালুটা চেঞ্জ করতেছি। ঠিক আছে, 1 কোটি। ওকে, তো ভাইয়া এখানে আপনার দেখেন ভয়েস ড্রপ করতেছে ভাইয়া। আমার ভয়েস ড্রপ করছে, রাইট? ঠিক আছে, আমাকে একটু সময় দেন, আমি একটু আমার মোবাইলে কানেক্ট করি। ভাইয়া এটা হচ্ছে যে আপনার কিছু জায়গায় ড্রপ হচ্ছে না, কিছু জায়গায় হচ্ছে ওরকম হচ্ছে আর কি। ঠিক আছে, যেমন আমি জাস্ট, হ্যাঁ, বুঝতে পেরেছি। আমার আহ, একটু কমপ্লেন করতে হবে আমার ইয়েতে। তো এখন কি মোবাইলে কানেক্ট করেছে, এখন কি শোনা যাচ্ছে ঠিকভাবে? হ্যালো? আপনি কন্টিনিউ করেন ভাইয়া, সমস্যা হলে বলেন। ওকে, ঠিক আছে। তো দেখেন এখানে, এখন আমি বলছিলাম যে আমাদের বিল্ডিং এ সালমান এফ রহমান থাকে, তার স্যালারি হচ্ছে 1 কোটি টাকা। ঠিক আছে, তো এখন দেখেন আমার মিন হচ্ছে আপনার 10 লাখ টাকা। ঠিক আছে, তো আমি বলতেছি আমার বিল্ডিং এ যে হচ্ছে মানুষজন থাকে তার অ্যাভারেজ স্যালারি হচ্ছে 10 লাখ টাকা। তো 10 লাখ টাকা কিন্তু অ্যাকচুয়ালি 99% হচ্ছে রিপ্রেজেন্ট করছে না, রাইট? তো এই যে আউটলিয়ার আছে সালমান এফ রহমানের কারণে কিন্তু হচ্ছে আমাদের
মিনটা চেঞ্জ হয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের পপুলেশনকে রিপ্রেজেন্ট করছে না, সেক্ষেত্রে আমরা মিডিয়ান ইউজ করতেছি। মিডিয়ান কিন্তু এখনো 95,000 টাকা আছে। ঠিক আছে, সো যদি আমরা প্রিভিয়াস ক্লাসে বলছিলাম যদি আউটলায়ার থাকে তাহলে হচ্ছে আমরা মিডিয়ানটা ইউজ করবো, আউটলায়ার না থাকলে আমরা মিন ইউজ করবো। যদি আউটলায়ার না থাকে মিন এবং মিডিয়ানের ভ্যালু মোটামুটি কাছাকাছি থাকবে, রাইট? সো এটাই হচ্ছে আমরা প্রিভিয়াস ক্লাসে হচ্ছে আলোচনা করেছি, রাইট? সো আসেন আমরা আজকে নতুন কিছু শিখি। তো এখন হচ্ছে আমরা ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করবো। সো আপনারা সবাই ভ্যারিয়েবলস হচ্ছে পাইথনে শিখেছেন, রাইট? ভ্যারিয়েবল হচ্ছে যেটা হচ্ছে একটা ভ্যালু স্টোর করে পাইথনে, রাইট? সো সেম ভাবেই স্ট্যাটিস্টিক্সে হচ্ছে ভ্যারিয়েবল হচ্ছে যে কোনো মেজারেবল, ঠিক আছে, মেজারেবল ভ্যালু সে স্টোর করে। ঠিক আছে, সো আমরা যদি ডিফারেন্ট টাইপস অফ ভ্যারিয়েবলস নিয়ে আমরা আলোচনা করি, সেটা হচ্ছে আমরা সাধারণত দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবলস, আর একটা হচ্ছে নিউমেরিক ভ্যারিয়েবলস, রাইট? আমরা অলরেডি পাইথনে সেটা শিখেছি। পাইথনে ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবলস হচ্ছে স্ট্রিং, আর নিউমেরিক ভ্যারিয়েবলস হচ্ছে ইন্টিজার আর ফ্লোট, রাইট? তো এই ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবলস এর মধ্যে স্ট্যাটিস্টিক্স এ দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নমিনাল ভ্যারিয়েবলস, আর একটা হচ্ছে অর্ডিনাল ভ্যারিয়েবলস। ঠিক আছে, নমিনাল ভ্যারিয়েবলসটা কি? নমিনাল ভ্যারিয়েবলস এর মধ্যে কোনো ক্যাটাগরি থাকবে না বা অর্ডার থাকবে না। ঠিক আছে, সো আমি যদি এখন বলি যে সেক্স সেক্স কি হতে পারে, মেল এবং ফিমেল, রাইট? এই মেল এবং ফিমেল মধ্যে কোনো অর্ডার নাই। ঠিক আছে, তো অর্ডার বলতে আমি কি বোঝাচ্ছি? আমি যে অর্ডিনাল ভ্যারিয়েবলস এর কথা বলি, ফর এক্সাম্পল আমার একটা ভ্যারিয়েবলস হচ্ছে বিহেভিয়ার, রাইট? বিহেভিয়ারকে আমি যদি আমার ভ্যালু থাকে এক্সিলেন্ট, ভেরি গুড এবং গুড, রাইট? সে এই যে এক্সিলেন্ট, ভেরি গুড এবং গুড, এটা কিন্তু অর্ডার করতে পারেন। সব থেকে ভালো হচ্ছে এক্সিলেন্ট, তারপরে হচ্ছে ভেরি গুড, এবং সব থেকে খারাপ হচ্ছে গুড, রাইট? সো এই ভ্যারিয়েবলটাকে কিন্তু আমি অর্ডার করতে পারতেছি। বাট আপনি যদি হচ্ছে একটা সেক্স, মেল এবং ফিমেল, এটার মধ্যে কিন্তু অর্ডার করতে পারছেন না, দুইটাই কিন্তু সেম, রাইট? এখানে অর্ডার করার মধ্যে কিছু নাই। সো যদি অর্ডার করা যায় কোনো ভ্যারিয়েবলস, সেটাকে আমরা বলছি অর্ডিনাল ভ্যারিয়েবলস। আর যদি অর্ডার করা না যায়, সেটাকে আমরা বলছি নমিনাল নমিনাল ভ্যারিয়েবলস, which is part of categorical variables, right? So স্ট্যাটিস্টিক্স এ সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলস, ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলস এর মধ্যে অর্ডার অনুযায়ী আপনার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নমিনাল ভ্যারিয়েবলস, যেটা কোনো অর্ডার নাই, আর যেটা অর্ডার আছে সেটাকে আমরা অর্ডিনাল ভ্যারিয়েবলস বলছি, রাইট? আর যদি আমি নিউমেরিক্যাল ভ্যারিয়েবলস এর কথা বলি, নিউমেরিক্যাল ভ্যারিয়েবলস হচ্ছে আমরা সবাই জানি, রাইট? নিউমেরিক্যাল ভ্যারিয়েবলসটা কি, আমরা পাইথনে সেটা পড়েছি অলরেডি। সো নিউমেরিক্যাল ভ্যারিয়েবলস এর মধ্যেও দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবলস, আর একটা হচ্ছে ডিসক্রিট ভ্যারিয়েবলস। সো কন্টিনিউয়াস ভ্যারিয়েবলস কে আমরা কোনটা বলি? ফর এক্সাম্পল, আমরা একটা এক্সাম্পল দিচ্ছিলাম, রাইট? আমাদের স্যালারি। তো স্যালারি কিন্তু ইনফিনিট হতে পারে, রাইট? সো আপনি যদি আমার স্যালারি দেখেন, আর আমি যদি ইলন মাস্কের একটা স্যালারি নিয়ে আসি, রাইট? তা আমার থেকে কিন্তু ইলন মাস্কের মোটামুটি ইনফিনিট, রাইট? সে বিলিয়ন্স বিলিয়ন্স অফ ডলারের তার সম্পদ আছে, বা তার ক্যাশ ক্যাশ আছে, রাইট? তো তার, তো আমি যখন স্যালারি যখন একটা ভ্যারিয়েবলস বলি, সেটা ভ্যালু কিন্তু হচ্ছে ইনফিনিট হতে পারে, রাইট? যে কোনো ভ্যালু হতে পারে। যদি এরকম হয় তাহলে আমরা সেটাকে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল বলছি। আর যদি কোনো ভ্যারিয়েবলস এর মধ্যে কোনো সীমাবদ্ধ থাকে, ফর এক্সাম্পল আমি তো বলি আমার পরীক্ষায় আমি কত পাচ্ছি, রাইট? পরীক্ষার স্কোর কিন্তু 0 থেকে 100-র মধ্যে হয়। ফর এক্সাম্পল আমাদের, আমরা এসএসসি বা জিসি দিয়েছি, রাইট? আমাদের প্রতিটা সাবজেক্টের নাম্বার কিন্তু 100-র মধ্যে থাকে, রাইট? সো কখনোই আপনি 100-র বেশি পাবেন না, কারণ আপনার 100-র মধ্যেই সীমাবদ্ধ আপনার স্কোরটা। তো যদি এরকম কোনো সীমাবদ্ধ থাকে তাহলে আমরা সেটাকে ডিসক্রিট ভ্যারিয়েবলস বলছি। ঠিক আছে, সো ভ্যারিয়েবলস হচ্ছে স্ট্যাটিস্টিক্সে যেখানে কোনো মেজারেবল ভ্যালু স্টোর করা যায়। এই ভ্যারিয়েবলসটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্যাটেগরিক্যাল, আর একটা হচ্ছে নিউমেরিক ভ্যারিয়েবলস। সো এই প্রতিটা টাইপকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। ক্যাটেগরিক্যাল ক্ষেত্রে হচ্ছে আপনার নমিনাল ভ্যারিয়েবলস, উইচ ইজ, এটা কোনো অর্ডার নাই। আর অর্ডিনাল ভ্যারিয়েবলস হচ্ছে তার মধ্যে অর্ডার থাকবে। আর নিউমেরিক্যাল ভ্যারিয়েবলস এর মধ্যে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, এটা কোনো সীমা নাই, ইনফিনিট হতে পারে ভ্যালু। আর ডিসক্রিট ভ্যারিয়েবলস এর ক্ষেত্রে আপনার অবশ্যই এটা সীমার মধ্যে থাকবে। ফর এক্সাম্পল স্কোর, স্কোর কখনোই 100-র উপরে হবে না যদি আপনার পরীক্ষা 100-র মধ্যে হয়, রাইট? তো এই পর্যন্ত ভ্যারিয়েবলস নিয়ে কার কোনো কোশ্চেন আছে?
না ভাইয়া। ওকে, সো এখন হচ্ছে আমরা ডিসকাস করবো হচ্ছে মেজার অফ ভ্যারিয়েবিলিটি। ঠিক আছে, সো এখানে আমরা যদি মেজার অফ সেন্ট্রালিটি কথা বলি, রাইট, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। ঠিক আছে, সো সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা কি করতেছি অ্যাকচুয়ালি? আমি যদি আমার এক্সেলে চলে যাই, আমরা যখন কোনো সেন্ট্রাল টেন্ডেন্সি বের করি, উইচ ইজ মিন বা মিডিয়ান বের করি, এটা দ্বারা আমরা মিন করি। ফর এক্সাম্পল, আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি, আমি ফর এক্সাম্পল এটাকে 90,000 করে দিচ্ছি। ঠিক আছে, তো আমি যখন বলি এই 10টা স্যাম্পলের মিন হচ্ছে 94,500 টাকা, রাইট, তো এইটা দ্বারা আমি কি মিন করতেছি? এটা দ্বারা অ্যাকচুয়ালি আমি বলছি আমার এই যে 10টা স্যাম্পল আছে তাদের অ্যাভারেজ স্যালারি হচ্ছে 94,000 টাকা। তো আমি বলছি যে অ্যাকচুয়ালি বাই অ্যাভারেজে এই 10টা এমপ্লয়ির স্যালারি হচ্ছে 94,000 টাকা। সো আমরা মিন দিয়ে কি করি? আমরা মিন দিয়ে হচ্ছে একটা সেগমেন্টে রিপ্রেজেন্ট করি, রাইট। সো আমি আপনাকে যদি বলা হয় যে এই 10টা স্যাম্পলের একটা সেন্ট্রাল টেন্ডেন্সি আমার বের করে দেখাও, ঠিক আছে, বা তাদের অ্যাভারেজ তাদের স্যালারি কত, রাইট, আপনাকে কিন্তু প্রতি জনের স্যালারি যদি আপনি বলতে চান তাহলে কিন্তু আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন না। তো আমরা যখন কোনো সেন্ট্রাল টেন্ডেন্সি বের করি, কেন বের করি? কারণ হচ্ছে আমরা ওই স্যাম্পলটাকে রিপ্রেজেন্ট করা ট্রাই করি। So আমি বলতেছি আমাদের এই 10টা স্যাম্পলের স্যালারি হচ্ছে 94,000 টাকা, রাইট। তো এটা হচ্ছে আমি সেন্ট্রাল টেন্ডেন্সি বের করছি একটা স্যাম্পল বা একটা ডেটা ডেটা সিরিজের, রাইট। সো এখন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে আমার measure of variability. So measure of variability কি? So measures of variability are statistical tools that describe how spread out its data set is. ঠিক আছে, সো এটা দ্বারা অ্যাকচুয়ালি বোঝায় যে অ্যাকচুয়ালি আপনার ডেটার স্প্রেডটা কেমন। ঠিক আছে, সো আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। সো ওকে, সো স্প্রেডটা হচ্ছে আমি জাস্ট আচ্ছা স্প্রেড, আমি যদি স্প্রেড বলার আগে হচ্ছে আমি জাস্ট এটা টুলস গুলো বলি, তাহলে হচ্ছে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। ঠিক আছে, সো প্রথম কম্পোনেন্ট হচ্ছে আপনার রেঞ্জ। যেখানে 4টা কম্পোনেন্টস নিয়ে আজকে আমরা আলোচনা করব ভ্যারিয়েবিলিটি নিয়ে। সেটা হচ্ছে একটা হচ্ছে রেঞ্জ, একটা হচ্ছে আইকিউআর ও ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর একটা হচ্ছে ভ্যারিয়েন্স। এই 4টা কম্পোনেন্ট হচ্ছে সাধারণত বেশি পপুলার হচ্ছে ভ্যারিয়েবিলিটি প্রকাশ করার জন্য। ঠিক আছে, যে প্রথমে আসি আমরা রেঞ্জটা কি। হ্যাঁ, তো রেঞ্জটা হচ্ছে একটা মেজার যেটা হচ্ছে আপনার স্প্রেড, আপনার ডেটাটা স্প্রেড কেমন। ঠিক আছে, সো আমি যদি এখানে আমার এই পার্টিকুলার এক্সাম্পলের হচ্ছে রেঞ্জ বের করতে চাই, তো রেঞ্জ বের করার ক্যালকুলেশন হচ্ছে নাথিং বাট আপনার ডেটাবেসের মধ্যে আহ, আমি আচ্ছা, আমি just এখানে প্রথমে হচ্ছে আমি এটার আমার স্যাম্পলের মিনিমাম ভ্যালু বের করতেছি আর ম্যাক্সিমাম ভ্যালু বের করতেছি। ঠিক আছে, দেন হচ্ছে আমি এটার রেঞ্জটা বের করব। সো আমার এই 10টা স্যাম্পলের মধ্যে মিনিমাম ভ্যালু হচ্ছে 45,000। ঠিক আছে, আমার 45,000 হচ্ছে মিনিমাম ভ্যালু, আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1,60,000, রাইট। তো এখন আমি যদি রেঞ্জ বের করতে চাই, রেঞ্জ বের করার সূত্র হচ্ছে আপনার ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। ঠিক আছে, তার মানে হচ্ছে আমার রেঞ্জ হচ্ছে 1,15,000। সো এখন আহ এইটার দ্বারা আসলে কি প্রকাশ পায়, রাইট। সো এটার দ্বারা প্রকাশ পায় অ্যাকচুয়ালি আপনার ডেটা রেঞ্জটা কেমন। ঠিক আছে, সো এখন সো এইটা হচ্ছে একটা এক্সাম্পল, রাইট। আমি যেটা আরেকটা এক্সাম্পল ক্রিয়েট করি, আমি যেটা বলছিলাম যে আহ, সালমান এফ রহমান স্যালারি আছে, রাইট। তো এই স্যাম্পল আমার সালমান এফ রহমানের স্যালারি আছে, তো এটা সালমান এফ রহমানের স্যালারি হচ্ছে 1 কোটি টাকা, লক্ষ ওকে। সো এই জিনিসটাই
যদি হচ্ছে আমি এই স্যাম্পলের ক্ষেত্রে রেঞ্জ বের করতে চাই, ঠিক আছে? তো আমি যদি এটা কপি করি তাহলে আমার মিনিমাম এটাকে এটা হচ্ছে আমার মিনিমাম, আর এটা হচ্ছে আমার ঠিক আছে। সো আমার প্রথম স্যাম্পলের রেঞ্জ হচ্ছে 1,15,000 টাকা, আর আমার সেকেন্ড স্যাম্পলের রেঞ্জ হচ্ছে আপনার 99 লাখ টাকা। তার মানে আমার প্রথম স্যাম্পলের রেঞ্জ থেকে আমার সেকেন্ড স্যাম্পলের রেঞ্জটা অনেক বেশি, রাইট? এই তার মানে এই জিনিসটা আমি বুঝতে পারতেছি যে অ্যাকচুয়ালি আমার সেকেন্ড স্যাম্পলে কিছু প্রবলেম আছে, রাইট? কোনো একটা ভ্যালু আছে যেটা হচ্ছে আমার প্রবলেম ক্রিয়েট করতেছে আমার স্যাম্পলের ক্ষেত্রে। তো আমি যদি এই ডেটা দিয়ে আমি যদি কোনো মেশিন লার্নিং যদি তৈরি করি, তাহলে এখানে একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, ঠিক আছে? তো আমি রেঞ্জ দিয়ে অ্যাকচুয়ালি আমরা আমাদের ডেটার স্প্রেডটা বুঝতে পারতেছি, আমার মিনিমাম ভ্যালু কি আর ম্যাক্সিমাম ভ্যালু কি, দেন হচ্ছে আমরা মাইনাস করে এটার মানে বিয়োগফলটা বের করতেছি। তার মানে এটা দ্বারা যদি রেঞ্জ অনেক বেশি হয়, তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের ডেটার স্প্রেডটা অনেক বেশি এবং সেখানে কিছু একটা প্রবলেম থাকতে পারে, এখানে কোনো আউটলায়ার থাকতে পারে। সবাই ক্লিয়ার রেঞ্জ জিনিসটা কি? আহ সবাই ক্লিয়ার, রাইট? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে। সো এখন সেকেন্ড ইয়েটা হচ্ছে, সো আমি যদি যদি ক্যারেক্টার্স বলি যে রেঞ্জ হচ্ছে আপনার গিভস এ কুইক সেন্স অফ ডেটা ভ্যারিয়েবিলিটি, রাইট? সো আপনি যদি রেঞ্জটা বের করেন, আপনি সহজে বুঝতে পারবেন যে 99 লাখ টাকা একটা রেঞ্জ হইতেই পারে না, রাইট? আমার 10টা স্যাম্পলের মধ্যে রেঞ্জ হচ্ছে 99 লাখ টাকা, দেন কোন প্রবলেম আছে? সো এই রেঞ্জ থেকে প্রথমে আপনি তো রেঞ্জ বের করবেন। রেঞ্জ বের করে আপনি যদি রেঞ্জ অনেক বেশি হয়, তখন আপনি মিন ইউজ করবেন না, আপনি মিডিয়ান ইউজ করবেন, রাইট? আপনার রেঞ্জ যদি অনেক বেশি, তার মানে মিন ইউজ করলে হচ্ছে আপনার এখানে একটা বায়াস রেজাল্ট দিবে, ঠিক আছে? আহ সো এখানে কিছু আমি জাস্ট হচ্ছে লিমিটেশন আছে রেঞ্জের। লিমিটেশন হচ্ছে এটা আপনাকে ডেটা ডিস্ট্রিবিউশনটাকে দেখায় না, যেহেতু রেঞ্জ অনলি হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু বিয়োগ করে একটা রেজাল্ট দেয়, সেখানে আপনি অ্যাকচুয়ালি ডেটা ডিস্ট্রিবিউশন দেখতে পারেন না, ঠিক আছে? ওকে। সো এবার আসেন আমরা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ আর আইকিউআর নিয়ে আলোচনা করি, ঠিক আছে? সো আইকিউআর হচ্ছে আহ বুঝার আগে আমাদের হচ্ছে প্রথমে পার্সেন্টাইল সম্পর্কে আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? আহ আসলে আমরা ওই এক্সাম্পলটাতে চলে যাই। ও ওকে, আমি জাস্ট হচ্ছে এটাকে একটা ট্রান্সপোজ করছি, ঠিক আছে? সো ট্রান্সপোজ করলে হচ্ছে আমার এক্সাম্পলটা দিতে একটু সুবিধা হবে। ঠিক আছে। আচ্ছা, প্রথমে ট্রান্সপোজ করার আগে আমাকে হচ্ছে আহ এটাকে একটু সর্ট করতে হবে আগে। সর্ট করবো হচ্ছে স্মলেস্ট টু হাইয়েস্ট, ঠিক আছে? দেন হচ্ছে আমি এটাকে ট্রান্সপোজ করবো, ঠিক আছে? তো আমি ছোট থেকে বড় তে আমার ডেটা ডেটা সিরিজটাকে সর্ট করলাম। তো কেন সর্ট করছি আমি বলতেছি, ঠিক আছে? সো এখানে আমাদের আইকিউআর কি, ঠিক আছে? আমরা প্রথম জাস্ট আইকিউআর এর সংখ্যাটা আমি লিখি। আইকিউআর হচ্ছে আপনার ফর্মুলা হচ্ছে Q3 - Q1, ঠিক আছে? সো কিউ ওয়ান হচ্ছে আপনার ফার্স্ট কোয়ার্টাইল আর Q3 হচ্ছে থার্ড কোয়ার্টাইল, ঠিক আছে? কোয়ার্টাইল জিনিসটা কি সেটা আমরা এখানে আপনি এক্সপ্লেন করতেছি। সো আমরা যদি ফর এক্সাম্পল এটা ডেটাকে ভাগ করি, হ্যাঁ? তো আমি 25%, দেন 25%, দেন 25%, দেন হচ্ছে 25%, ঠিক আছে? আমি আমার ডেটাটাকে চারটা ভাবে ভাগ করলাম 25% পার্সেন্ট করে, ঠিক আছে? তো এখন
আমি যদি এটা মিডিয়ান বের করি, ঠিক আছে, আমার এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, রাইট? তো 10 যদি হয় আপনার, আচ্ছা আমি এটাকে একটু বিজোড়ে কনভার্ট করতেছি, বিজোড়ে কনভার্ট করলে আমাদের সুবিধা হবে। 1,70,000 দিয়ে এটাকে, ঠিক আছে, 1,000 ঠিক আছে। সো যদি আমার স্যাম্পল বিজোড় হয়, হ্যাঁ, তাহলে আমরা মিডিয়ান কিভাবে বের করতে পারি, রাইট? সো মিডিয়ান বের করতে হলে আমার কয়টা স্যাম্পল আছে? 11টা স্যাম্পল আছে, রাইট? তো এখন যদি 11টা স্যাম্পল হয়, তাহলে আমার প্রথম 5টা হচ্ছে, আর সেকেন্ড 5, ঠিক আছে। তো সেকেন্ড 5টা আমি ডিফারেন্ট কালার দিই, ঠিক আছে। সো তাহলে আমার মিডিয়ান কি হবে? আমার মিডিয়ানটা হবে 90,000, রাইট? তো মিডিয়ানটা আমরা সবাই প্রিভিয়াস ক্লাসে আমরা জানি কিভাবে ক্যালকুলেশন করতে হয়। আপনার মিডল নাম্বারটা হয়, রাইট? আর যদি জোড় সংখ্যা হয়, তাহলে দুইটা, যদি জোড় সংখ্যা হতো তাহলে দুইটার যোগফল দিয়ে ভাগ 2, রাইট? সো এটা হচ্ছে আমাদের মিডিয়ান। সো দেখেন আমি যদি এখানে মিডিয়ান বের করি, তাহলে কিন্তু আবার 90,000 হচ্ছে তোমার মিডিয়ান, রাইট? সো এই যে এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি Q2, কোয়ার্টাইল 2, ঠিক আছে। এটাকে আমরা বলছি কোয়ার্টাইল 2 থেকে, ওকে। তাহলে Q1টা কি? Q1টা হচ্ছে আপনার, এখন এখানে হচ্ছে আমার প্রথম ধাপটা, রাইট? তো এখানে এই এই পার্টিকুলার, সো আমার এটা হচ্ছে আমার Q2, রাইট? আমার এটা হচ্ছে আমার Q2। তাহলে Q1টা কি হবে? Q1টা হচ্ছে আমার এইটার প্রথম প্রথম অংশের মিডিয়ান, ঠিক আছে। তো এটা মিডিয়ান হচ্ছে 80,000। আর Q3টা কি হবে? Q3টা হচ্ছে আমার লাস্ট অংশের মিডিয়ান, ওকে। এটাকে একটু সার্চ করি, ওকে। সো আমি আরো এক্সপ্লেন করছি এই জিনিসটা কি। সো আমার তাহলে আইকিউআর কি দেখলাম আমরা? আইকিউআরটা হচ্ছে আমার Q3 - Q1, ওকে। তাহলে আমার যদি আমি আইকিউআর বলি, আইকিউআর এটা হচ্ছে আমার Q3 কোনটা? Q3 হচ্ছে এইটা, মাইনাস Q1টা কি? Q1টা হচ্ছে আমার এইটা, ঠিক আছে। তো আমার আইকিউআর অ্যাকচুয়ালি এখানে 40,000, ঠিক আছে। সো এখন আসেন, আহ আহ, এখন আমরা এক্সপ্লেন করি জিনিসটা আমরা কি করছি, ঠিক আছে। তো এই Q1টা হচ্ছে আমার 25%, ঠিক আছে। Q2টা হচ্ছে আমার 50%, রাইট? আর Q3টা হচ্ছে আমার 75%, ওকে। এখন আসেন, তো এই যে আমরা যে পার্সেন্টাইলে বলছি, পার্সেন্টাইল বলতে হচ্ছে কি বোঝানো হচ্ছে, রাইট? সো এটা দ্বারা বোঝানো হচ্ছে যে আপনার 25% অফ ডেটা, মানে আপনার যে ওভারঅল ডেটা আছে তার মধ্যে 25% অফ দ্য ডিস্ট্রিবিউশন অ্যাকচুয়ালি আপনার এই 25%, মানে প্রথম 25% ডিস্ট্রিবিউশনটা হচ্ছে অ্যাকচুয়ালি তার মিডিয়ান ভ্যালু হচ্ছে 80,000, ঠিক আছে। 50%-এর আপনার ডিস্ট্রিবিউশন, 50%-এর মধ্যে তার মিডিয়ান হচ্ছে 90,000। আর 75% হচ্ছে আপনার 1,20,000, রাইট? সো এইটা দ্বারা হচ্ছে আমরা, এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন। তো আপনি যদি দেখেন, এটা হচ্ছে আমাদের 25% ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে আমাদের 50% ডিস্ট্রিবিউশন, আর এটা হচ্ছে 75% ডিস্ট্রিবিউশনের মিডিয়ান, রাইট? সো এখন আইকিউআর দেওয়ার, আইকিউআর জিনিসটা কি? সো আইকিউআরটা হচ্ছে, দেখেন আমার আইকিউআরটা হচ্ছে Q3 - Q1, ঠিক আছে। সো Q3 - Q1 যদি হয়, তাহলে আইকিউআরটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের
middle 50% of the distribution. ঠিক আছে, সো এখানে বলতেছি যে মিডল 50% অফ দ্য ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। সো এই মিডল 50% ডিস্ট্রিবিউশনে আপনি যদি কোনো পার্টিকুলার দুইটা স্যাম্পলের মধ্যে বিয়োগ করেন, ঠিক আছে। ফর এক্সাম্পল, আমি যদি এখানে আমি যদি আহ উম, এখানে আমি যদি ফর এক্সাম্পল 90,000 মাইনাস, এখানে আমি যে কোনো একটা যদি সিলেক্ট করি, ঠিক আছে। সো 1 লাখ, ঠিক আছে। এখানে হচ্ছে আমার 10,000 ভ্যালু আসছে, রাইট। দেন অর আমি যদি আরেকটা করি, ফর এক্সাম্পল 45,000 টু 90,000, 45,000 মাইনাস 90,000, এখানে 35,000 আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার কিন্তু আহ কিউ ওয়ান এরটা আসছে। তো এটা হচ্ছে মিডল 50%, ঠিক আছে। তো এখানে এটা হচ্ছে, এখন কোশ্চেন হচ্ছে মিডল 50% কোনটা, রাইট। তো মিডল 50% হচ্ছে আপনার আহ কিউ কিউ Q3 মাইনাস Q1, রাইট। তো Q3টা হচ্ছে আপনার এইটা, আর Q1টা হচ্ছে এইটা, রাইট। তো এখন যদি আপনি আহ এই যে এই ভ্যালুর মধ্যে, ঠিক আছে, যদি আচ্ছা আমি জাস্ট আপনি কনফিউশন দূর করার জন্য বলতেছি। তো এখানে আপনার প্রথমে পার্সেন্টাইলটা আমরা বুঝি, ঠিক আছে। পার্সেন্টাইলটা হচ্ছে যদি 25%, আপনার প্রথম 25% ডিস্ট্রিবিউশনের মধ্যে প্রথম 25%, কারণ দেখেন আমরা কিন্তু এটাকে সর্ট করেছি। প্রথম 25%-এর মিডিয়ান ভ্যালু হচ্ছে আপনার 80,000। সেকেন্ড 50%, মানে সেকেন্ড না, 50% ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আপনার মিডিয়ান ভ্যালু হচ্ছে 90,000। আর 75% অফ ডিস্ট্রিবিউশন হচ্ছে আপনার 1,20,000, ঠিক আছে। তার মানে আহ এখন আপনি বলতে পারেন, তো আমরা কিন্তু 75% ডিস্ট্রিবিউশনটা দেখছি, ঠিক আছে। এখন তার মানে কি আমাদের আরো 25% বাকি থাকে না? রাইট, 25%, Q3 এর বাইরে 25%, যেগুলো ওগুলোই তো উপরে চলে যায় তাই না ভাইয়া হ্যাঁ 75? 25% কিন্তু রিমেনিং, ঠিক আছে। তার মানে এই 25%-এর মিডিয়ান কিন্তু অ্যাকচুয়ালি এইটার থেকে বেশি হবে, রাইট। আপনার Q3 থেকে বেশি হবে, ঠিক আছে। সো প্রথমে পার্সেন্টাইল দ্বারা আমরা বুঝতেছি যে আপনার অ্যাকচুয়ালি আপনি যদি সর্ট করে ডিস্ট্রিবিউশন দেখেন, তো প্রথম 25%-এর ভ্যালু কত রেঞ্জের মধ্যে আছে, দেন 50%-এর ডিস্ট্রিবিউশনের ভ্যালু কত রেঞ্জে আছে, 75%-এর ভ্যালু কত রেঞ্জে আছে, এবং 25। তার মানে হচ্ছে আপনি দেখতেছেন, আমি যদি খুব সিম্পল ভাষায় বলি, আপনি দেখতেছেন যে আমার 25%, আমি একটা এক্সাম্পল দিই, বাংলাদেশের প্রেক্ষাপটে বলি। তো বাংলাদেশের আপনারা একটা এক্সাম্পল সবসময় শুনেন যে আমাদের 90% অফ দ্য ওয়েলথ, ঠিক আছে, অ্যাকচুয়ালি 1% মানুষ দখল করে রাখছে। তো এরকম এরকম আমরা অনেকে শুনেন, রাইট। তার মানে যে 90% অফ দ্য ওয়েলথ অ্যাকচুয়ালি 1%, তার মানে আমার হচ্ছে 1%, মানে প্রথম 1%, লাইক 25%। তো তো আমি যে বলি 99% যদি আমি 100 টাকা করি, আমার যদি ওয়েলথ 100 টাকা হয়, সো 99% হচ্ছে আপনার ফর এক্সাম্পল 40 টাকা তারা ভোগ করতেছে, ঠিক আছে। আর 1% হচ্ছে আপনার ওই ডিস্ট্রিবিউশনটা অ্যাকচুয়ালি 60 টাকা ভোগ করতেছে, ঠিক আছে। তো এই যে পার্সেন্টাইজ, তার মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার 99%, রাইট। তার মানে 0 থেকে 99% ডিস্ট্রিবিউশন হচ্ছে আমার 40-এর মধ্যে আছে, আর অনলি 1% অ্যাকচুয়ালি আমার 60-এর মধ্যে আছে। তার মানে হচ্ছে পার্সেন্টাইল আমরা কেন ইউজ করি? পার্সেন্টাইল আমরা ইউজ করি কারণ হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশনটা বোঝার জন্য, ঠিক আছে। তো সবাই ক্লিয়ার? তার কোনো কোশ্চেন? নো ভাইয়া বুঝছি।
আর আইকিউআরটা হচ্ছে, আইকিউআরটা দেখেন, আইকিউআরটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার তো আমি যদি এখানে এটাকে Q2 দিই, রাইট? Q2 হচ্ছে 50%, Q2 রাইট, সরি, Q2, আর এটা হচ্ছে Q1, আর এটা হচ্ছে Q3, ঠিক আছে? সো আর আইকিউআরটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার Q3 - Q1, ঠিক আছে? Q3 - Q1, তার মানে এটা হচ্ছে মিডল 50%। মিডল 50%-এর ডিস্ট্রিবিউশনটা কেমন, তার মানে আমি বুঝতে চাচ্ছি, ঠিক আছে, আমি আমি দেখলাম যে সব থেকে কম ডিস্ট্রিবিউশনে আমার স্যালারি কত, সব থেকে বেশি ডিস্ট্রিবিউশন আমার স্যালারি কত, বাট মিডল ডিস্ট্রিবিউশন আমার স্যালারি কত, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা আমরা যখন অ্যানালিসিস করি মিডল মানুষটা কেমন স্যালারি পাচ্ছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা বোঝার জন্য অ্যাকচুয়ালি আমাকে এই আইকিউআরটা ইউজ করতে হবে। আইকিউআর বলছে আমার মিডল 50%-এর স্যালারি অ্যাকচুয়ালি 40,000 টাকা, ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি আমাদের আমার আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে আমার ভ্যারিয়েবিলিটি, আমার ডেটার মধ্যে ভ্যারিয়েবিলিটি কেমন, সেটাও কিন্তু ওয়ান পার্ট অফ ভ্যারিয়েবিলিটি। এটা এটা রেঞ্জ থেকে একটা অ্যাডভান্স লেভেলে আমরা সেটা দেখতে পারতেছি, রাইট? এটা অ্যাকচুয়ালি আমরা ডিস্ট্রিবিউশন সহ দেখতে পারতেছি, আমরা ডিস্ট্রিবিউশন ওয়াইজ রেঞ্জটা দেখতে পারতেছি, ঠিক আছে? এর জন্য ইট ইজ মোর অ্যাডভান্স দেন রেঞ্জ। সো আমি যদি রেঞ্জের কথা বলি, ইন্টার আইকিউ এর কথা বলি, আইকিউ এর দেখেন, তো এটা কেন ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ডিকেটস হাউ দ্য মিডল 50% অফ দ্য ডেটা ইজ স্প্রেড, ঠিক আছে? আমাদের মিডল 50% এটা কেমন ভ্যারিয়েবিলিটি প্রকাশ করছে, এটা যদি আমরা আইকিউটা ইউজ করছি। রবাস্ট টু আউটলায়ার্স, রাইট? আমরা হচ্ছে আউটলায়ার্স ইজিলি বের করতে পারি। তো আমরা যে এক্সাম্পল দেখছিলাম যে আমার 99% হচ্ছে আহ মানে অনলি 40 টাকা ভোগ করছে, আর 1%ই হচ্ছে 60 টাকা ভোগ করতেছে, তার মানে হচ্ছে এই 1% আমরা বের করতে পারছি, কারণ হচ্ছে আমরা পার্সেন্টাইল ইউজ করে সেটা করতে পারতেছি, রাইট? সো এটা অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউশন সহ যদি আমাকে দিচ্ছে, তাহলে আমি কিন্তু এটা ইজিলি এটার আউটলায়ারটা বের করতে পারি আইকিউআরটা ইউজ করে। দেন আইকিউআর বের করার হচ্ছে এটা সূত্র, ঠিক আছে? Q1 - 1.5 ইন্টু আইকিউআর, আর এন্ড Q3 প্লাস 1.5 ইন্টু আইকিউআর, রাইট? তো এইভাবে আমরা আইকিউআর হচ্ছে আউটলায়ারটা বের করতে পারি আইকিউআর ইউজ করে, ঠিক আছে? এটা আমরা আরো ডিটেলসে যখন আপনার মডেল ক্রিয়েট করবেন তখন হচ্ছে আরো আপনার ডিটেলসে এটা দেখবেন, ওকে? সো আইকিউআর নিয়ে হচ্ছে, এই আইকিউআরটা হচ্ছে আমরা অলরেডি করেছি, রাইট? আমরা কিভাবে এটা ক্যালকুলেশন করতে হয় সেটা হচ্ছে আপনাদের অলরেডি দেখিয়েছি। আর আইকিউআর অ্যাকচুয়ালি একটা প্লট আছে, সেটা হচ্ছে বক্স প্লট, রাইট? এই বক্স প্লট দিয়ে হচ্ছে আমরা আরো আমরা আইকিউটা দেখতে পারি। সেটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস যখন ইয়ে থাকবে, ডেটা ভিজুয়ালাইজেশনের উপর ক্লাস থাকবে, তখন আমরা সেটা দেখবো, ওকে? তো আইকিউআর নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আইকিউআর নিয়ে? হ্যাঁ, ইভেন নাম্বার হইলে মনে হয় 2 দিয়ে ভাগ করতে হবে না সবগুলোকে? হ্যাঁ, রাইট। সো আমি যদি হচ্ছে আহ, আহ, মাঝে দূরে 2 দিয়ে ইভেনের ভাগ কথা, করতে হবে। হ্যাঁ, সো বেসিক্যালি যদি ইভেন নাম্বার থাকে তাহলে তো হচ্ছে আপনার একটা সিঙ্গেল নাম্বার থাকে না, রাইট? তো আপনি যদি, আমি ফর এক্সাম্পল যদি এখানে 2 + 3 + 4 + 5 দিই, তাহলে আপনি যদি, আমরা কি করি, এখানে একটা ভাগ করি, এখানে এখানে একটা ভাগ করি, রাইট? দেন হচ্ছে মাঝখানের নাম্বারটা মিডিয়ান হিসেবে নিই। বা যেহেতু জোড় সংখ্যা থাকলে যেটা হয়, আপনার মাঝখানে কোনো নাম্বার নেওয়ার মতো থাকে না, তখন যেটা করতে হবে আপনাকে এই 3 + 4 এটা ÷ 2 করতে হবে, এটা হচ্ছে আপনার মিডিয়ান 5। আমি যদি এক্সেলে বের করি তাহলে দেখেন যে আমি কি করেছি। বা এই যে আপনি ব্র্যাকেট দেন না, এটা 3.5 হবে। ওকে, রাইট রাইট। 3.5, ঠিক আছে। তো এটা হচ্ছে যেহেতু আমরা মাঝখানে নাম্বার নামের মধ্যে কোনো নাম্বার থাকে না, এই জন্য আমরা দুটো যোগ করি, দেন দুই দিয়ে ভাগ করি, ওকে? তো আই আই হোপ আপনারা সবাই আইকিউ সম্পর্কে
একটু কমপ্লিকেটেড মনে হবে, ইজ ন্যাচারাল, বাট আপনি যদি এবার রিভিশন করেন তখন আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ওকে। সো দেন হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড হচ্ছে আর হচ্ছে ভ্যারিয়েন্স, ঠিক আছে, দুটো নিয়ে আলোচনা করবো। তো মোটামুটি এটা দুইটা সেম কাজই করে, আমি জাস্ট হচ্ছে এক্সাম্পল দিই। সো ভ্যারিয়েন্স বের করার সূত্র হচ্ছে ভ্যারিয়েন্স লিখি, ভ্যারিয়েন্স, রাইট? ওকে, সো ভ্যারিয়েন্স বের করার সূত্র হচ্ছে আপনাকে প্রথমে মিন বের করতে হবে আপনার ডেটার। আমার মিন হচ্ছে এখানে এভারেজ অফ দিস, রাইট? ওকে, তো আমার মিন হচ্ছে 94,500। আমি পার্টিকুলার স্যাম্পলের কথা বলছি। তো আপনাকে যদি ভ্যারিয়েন্স বের করতে হয় তাহলে করতে হবে আপনাকে আপনার এই সবগুলো ডেটা পয়েন্টস কে মিন দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? সো মিন হচ্ছে হচ্ছে আমার, ঠিক আছে। তো আমি কি করলাম, আহ তো এখানে ভুল হয়েছে, সেটা হচ্ছে এটাকে আমার লক করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে কি করলাম, যে হচ্ছে আমার আমি এই স্যাম্পলের মিন বের করলাম। এই মিন বের করে দেন হচ্ছে প্রতিটা ভ্যালুকে আমি মিন দিয়ে মাইনাস করলাম, ঠিক আছে। জাস্ট হচ্ছে আমি এটা দেখানোর আগে তো একটু আমাকে একটু সময় দেবেন please। সরি, মেয়ে ডিস্টার্ব করছিল। আচ্ছা, সো আমি জাস্ট হচ্ছে এটা দেখানোর আগে, ক্যালকুলেশনটা দেখানোর আগে হচ্ছে আমি জাস্ট আপনাকে একটু একটু প্লট করে দেখাই, তাহলে হচ্ছে আরো ইজি হবে আপনার জন্য, ঠিক আছে। তো আমি জাস্ট পেইন্ট করছি। সো ফর এক্সাম্পল আপনার কাছে হচ্ছে আপনার কিছু এটা আমি ফর এক্সাম্পল আপনি কিছু স্যাম্পল প্লট করছেন, ঠিক আছে। তো আমার ফর এক্সাম্পল কিছু স্যাম্পল আমি প্লট করছি, ঠিক আছে। এখানে একটা স্যাম্পল, এখানে একটা স্যাম্পল, এখানে একটা স্যাম্পল, এখানে একটা স্যাম্পল, ঠিক আছে। এটা হচ্ছে আমার স্যাম্পল প্লট করছি, মানে আমার স্যালারিটাই প্লট করছি, ঠিক আছে। তো এখানে ফর এক্সাম্পল 20,000, এটা 30,000, এটা হচ্ছে 25,000, এটা 40,000, আর এটা ফর এক্সাম্পল 60,000, ঠিক আছে। দেন এটার মিন হচ্ছে আপনার ফর এক্সাম্পল 50,000, ঠিক আছে। সো এই মিন থেকে আমি কি করতেছি, এই মিন থেকে আমি এটাকে মাইনাস করছি, রাইট? প্রতিটা ডেটা পয়েন্ট থেকে আমি মিনটাকে মাইনাস করতেছি, ঠিক আছে। তার মানে হচ্ছে আপনি মিন থেকে এটা হচ্ছে ডিফারেন্স। ওকে, ডিফারেন্স। তো এই জিনিসটাই কিন্তু হচ্ছে আমি আমার এই ফর্মুলায় আমি সেটাই করছি, রাইট? আমি মিন থেকে হচ্ছে প্রতিটা ডেটা পয়েন্টকে মাইনাস করতেছি। দেন হচ্ছে আপনাকে এটাকে স্কোয়ার করতে হবে, ঠিক আছে। সো স্কোয়ার যদি আপনি করেন স্কোয়ার কি হয় জানি করে ইয়েতে, স্কোয়ার, রাইট? স্কোয়ার রুট। আচ্ছা, আমি যদি just আমি নর্মালি করি, তো এটা ইন্টু এটা, রাইট? জাস্ট স্কোয়ার করছি, ঠিক আছে। ব্যাট টু দি পাওয়ার 2 দেন, ওই যে শিফট দিয়ে 6 যেটা। শিফট দিয়ে 6, রাইট? ওকে, রাইট, টু, থ্যাংক ইউ। সেটা হচ্ছে আমি এটাকে স্কোয়ার করলাম, রাইট? সো সো যেহেতু আমি স্কোয়ার করেছি, এখানে কিন্তু কোনো নেগেটিভ চিহ্ন থাকবে না, রাইট? সব পজিটিভ হয়ে যাবে। ওকে, দেন আমি সেটাকে ভাগ করব হচ্ছে
আমি যদি সেটাকে ভাগ করি হচ্ছে আমরা যদি সাম করি সবগুলো সাম করে ডিভাইডেড বাই, এখানে আমার স্যাম্পল কয়টা ছিল? স্যাম্পল ছিল 10টা, রাইট? 10। ঠিক আছে, এটা হচ্ছে আমার ভ্যারিয়েন্স। ওকে, এটা হচ্ছে ভ্যারিয়েন্স, আর এটা হচ্ছে ভ্যারিয়েন্স। আর আমার যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি করি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নাথিং বাট আপনার স্কোয়ার রুট অফ দিস। ঠিক আছে, তো আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 28,848। ঠিক আছে, তো এখন আমরা দুইটা নিয়ে ডিসকাস করি, এই দুটো জিনিস অ্যাকচুয়ালি কি। হ্যাঁ, সো যেহেতু আপনি এখানে আমরা স্কোয়ার রুট করতেছি, স্কোয়ার করছি, সো আমার এইটা যদি টাকায় আমার ইউনিট হয়, তাহলে কিন্তু আমার টাকা স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, টাকা আপনার স্কোয়ার, রাইট? সো আমার ইউনিট কিন্তু ভ্যারিয়েন্সের ক্ষেত্রে হচ্ছে টাকা স্কোয়ার থাকে। ঠিক আছে, আর আমি যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে স্কোয়ার রুট করতেছি, আমার কিন্তু এটা কিন্তু আমার ইউনিট কিন্তু টাকা হিসেবে থাকে। তার মানে হচ্ছে আমার ইউজুয়াল স্যাম্পলে যে ইউনিট ছিল, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনেও আমার সেম ইউনিট আছে, বাট ভ্যারিয়েন্সের ক্ষেত্রে আমার কিন্তু ইউনিটটা কি স্কোয়ার হয়ে যাচ্ছে। সো এই জন্য আমরা সাধারণত ভ্যারিয়েন্সটা হচ্ছে কম ইউজ করি, কারণ এটাকে এক্সপ্লেন করা একটু মোর ডিফিকাল্ট, রাইট? আমার ইউনিট যেহেতু স্কোয়ার, সেজন্য হচ্ছে আমার এটাকে এক্সপ্লেন করা এটা মোর ডিফিকাল্ট। বাট স্ট্যান্ডার্ড ডিভিশনে কিন্তু আমার ইউনিট সেম থাকতেছে, এই জন্য সেটা হচ্ছে আমার ইয়া, রাইট? এক্সপ্লেন করাটা ইজি। এখন আসেন আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন জিনিসটা কি সেটা আমরা একটু দেখি। ঠিক আছে, তো মোটামুটি তো আমরা দেখলাম যে আহ, আমরা এখানে কি করতেছি, আমরা মিন থেকে হচ্ছে সেটার ডিফারেন্স বের করতেছি আমার ডেটা পয়েন্টস এর। দেন হচ্ছে আমরা ভ্যারিয়েন্স বের করে দেন সেটা স্কোয়ার রুট করলেই আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাচ্ছি। ঠিক আছে, সো এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জিনিসটা অ্যাকচুয়ালি কি আমরা সেটা দেখি। ঠিক আছে, সো আপনারা সবাই হয়তো বা নর্মাল ডিস্ট্রিবিউশন দেখেছেন, রাইট? নর্মাল ডিস্ট্রিবিউশন কি হয়, যে এরকম একটা বেল কার্ভ থাকে, রাইট? বেল কার্ভ থাকে এরকম একটা। ঠিক আছে, সো এই বেল কার্ভে আপনার মিন ভ্যালিউ, রাইট? মিন ভ্যালিউ বা অ্যাভারেজ ভ্যালিউ সবার হাইস্ট থাকে, রাইট? এটা সব থেকে হাইস্ট পয়েন্ট থাকে। দেন আপনার ডিস্ট্রিবিউশন দেখেন, তাহলে আস্তে আস্তে হচ্ছে যে কমতে থাকে, রাইট? তো এটা হচ্ছে আপনার মিন ভ্যালিউ। দেন হচ্ছে এটা হচ্ছে ফর এক্সাম্পল আপনার বাকি ডিস্ট্রিবিউশন গুলো, রাইট? ঠিক আছে, তো এখন আমি যদি স্ট্যান্ডার্ড ডিভিশনের কথা বলি, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডিভিশন কি করে? স্ট্যান্ডার্ড ডিভিশন চেক করে আপনার যে ডিস্ট্রিবিউশন, আপনার ডেটা যে ডিস্ট্রিবিউশনটা আছে, সেইটা মিন থেকে কত দূরে অবস্থিত। ঠিক আছে, মিন ভ্যালু থেকে আপনার ডিস্ট্রিবিউশনটা কত দূরে অবস্থিত। ঠিক আছে, তো আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি বেশি হয়, তাহলে হচ্ছে আপনার মানে এই কার্ভের চড়াটা বেশি হবে, রাইট? লেন্থটা বেশি হবে। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি কম হয়, তাহলে যেটা হবে এরকম চার্ট হবে। আপনার মিন থেকে, এটা যদি মিন থাকে, সেই মিন থেকে হচ্ছে আপনার যে বাকি ডিস্ট্রিবিউশনটা কম দূরত্ব, রাইট? সো এই পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে আমার, আমি যদি এটার কথা বলি, রাইট, প্রথমটার কথা বলি, এই পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে আমার স্ট্যান্ডার্ড ডিভিশনটা বেশি, আর এই পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে আমার স্ট্যান্ডার্ড ডিভিশন কম, কারণ হচ্ছে আমার মিন থেকে এটার লেন্থটা কম। আর আমার সেকেন্ড এটার ক্ষেত্রে আমার মিন থেকে আমার ডিস্ট্রিবিউশন দূরত্ব অনেক বেশি। ঠিক আছে, তার মানে স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে আপনার মিন থেকে আপনার যে ডিস্ট্রিবিউশনটা আছে সেটা কত দূরত্ব অবস্থিত সেটা নির্ধারণ করে। তো আমি যদি আহ স্ট্যান্ডার্ড ডিভিশনে যাই, ঠিক আছে, আমি যদি এটার ইম্পর্টেন্স দেখি, তো এটা অ্যাকচুয়ালি মেজার অফ স্প্রেড। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি আপনাকে মিন করছে যে আপনার যে ডেটা পয়েন্টস গুলো আছে, সেই ডেটা পয়েন্টস গুলো আপনার মিন থেকে কত দূরে অবস্থিত। ঠিক আছে,
তার মানে আমি যদি এখন আহ আমাদের আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেখাই, সেটা হচ্ছে আমি যদি এইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসটি রিটার্নস নর্মালাইজ স্যাম্পল, ঠিক আছে, এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমি যদি এইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি 30,409, আর এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি ঠিক আছে, এখানে দেখেন এইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 30,409, আর এইটা আমার সেকেন্ডের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আপনার 31 লাখ। এর কারণ হচ্ছে আপনার প্রথম স্যাম্পলে আপনার মিন থেকে আপনার বাকি পয়েন্টস এর ডিস্ট্রিবিউশন গুলো কিন্তু কাছাকাছি আছে, রাইট, কনজেস্টেড, এই জন্য হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কম। বাট এই পার্টিকুলার ক্ষেত্রে আপনার যে আউটলেয়ারটা আছে 1 কোটি টাকা, সেটার জন্য আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেক বেড়ে যাচ্ছে। আপনার মিন থেকে আপনার ডেটা পয়েন্টস এর ডিস্ট্রিবিউশনটা হচ্ছে অনেক বেশি, মানে অনেক লেন্থটা অনেক বেশি হবে, রাইট, এই 1 কোটি টাকার জন্য। তো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি আমাদের মিন থেকে আমার বাকি পয়েন্ট গুলো কত দূরে অবস্থিত, আর এটা দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা আমাদের ডেটার মধ্যে আউটলেটটা চেক করতে পারি। সবাই ক্লিয়ার? সো হায়ার স্ট্যান্ডার্ড ডিভিশন, মোর স্প্রেড আউট ডেটা, লোয়ার স্ট্যান্ডার্ড ডিভিশন, ডেটা পয়েন্টস আর ক্লোজার টু দ্য মিন, রাইট, সেটাই আমরা দেখছি। আর কনসিস্টেন্সি, সো এটা দিয়ে হচ্ছে আমরা আমাদের স্প্রেডটা দেখতে পারি, আমাদের ডেটা ডিস্ট্রিবিউশনের স্প্রেড। ওকে, সবাই কি এই পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া। তো যেটা বলছিলাম যে ডিফারেন্স বিটুইন ভ্যারিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তো যেহেতু ভ্যারিয়েন্স এর ক্ষেত্রে আমাদের ইউনিটটা হচ্ছে স্কোয়ার থাকে, রাইট, সেই জন্য হচ্ছে সেটাকে এক্সপ্লেন করা একটু কঠিন। সেই জন্য সব ক্ষেত্রে আমরা সাধারণত স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ইউজ করবো, ঠিক আছে। ওকে, সো এখন আমরা কোরিলেশন নিয়ে কথা বলি। সো আই থিঙ্ক আমরা একটা কোরিলেশন নিয়ে আমরা একটা পাইথন কোড করেছিলাম, রাইট। সো কোরিলেশন জিনিসটা কি? কোরিলেশন জিনিসটা হচ্ছে আপনার দুইটা ভ্যারিয়েবলস এর মধ্যে কতটুকু কোরিলেটেড, ঠিক আছে। সো আমি আবার চলে আসি হচ্ছে আহ ইয়েতে। সো আমি 2 ডিমেনশনাল একটা চার্ট তৈরি করতেছি, ঠিক আছে। আমার এক্স এক্সিসে এটা হচ্ছে হাইট, ঠিক আছে, আর ওয়াই এক্সিসে এটা হচ্ছে আমার ওয়েট, ঠিক আছে। সো হাইট এবং ওয়েটের মধ্যে আমার রিলেশনশিপ কেমন হয়? যত হাইট বেশি হয়, রাইট, তত ওয়েট বেশি হয় সাধারণত, রাইট। আপনি যদি 100টা স্যাম্পল নেন, 90% ক্ষেত্রে দেখবেন যত হাইট বেশি হচ্ছে তত ওয়েট বেশি হচ্ছে, রাইট। তার মানে হচ্ছে আমার হাইট এবং ওয়েটের মধ্যে একটা পজিটিভ রিলেশনশিপ আছে, রাইট। হাইট যত বেশি হচ্ছে ওয়েটও তত বেশি হচ্ছে, তার মধ্যে দুইটার মধ্যে একটা কোরিলেশন আছে হুইচ ইজ পজিটিভ, ঠিক আছে। আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, আমি ফর এক্সাম্পল গোল্ড প্রাইস, ঠিক আছে, গোল্ড প্রাইস আর ইউএসডি মানে ইউএস ডলার হচ্ছে রেট, ঠিক আছে। সাধারণত ইউএস ডলার যখন একটু প্রেসারে থাকে তখন সবাই হচ্ছে কি করে, সবাই তো আপনারা সবাই জানেন ইউএস ডলার হচ্ছে একটা ওয়ার্ল্ড কারেন্সি, রাইট। তো সেখানে যদি কোনো প্রবলেম ফেস করে, বিশেষ করে জিও পলিটিক্যাল এবং মার্কেট রিলেটেড কোনো প্রবলেম ফেস করে, তখন ইনভেস্টররা কি করে, একটা সেফ অ্যাসেট খুঁজে। তো গোল্ড কিন্তু একটা সেফ অ্যাসেট, রাইট। সেক্ষেত্রে আমরা দেখি যদি গোল্ডের প্রাইস বাড়ে, ঠিক আছে, গোল্ডের প্রাইস বাড়ছে, ঠিক আছে। তো গোল্ডের প্রাইস বাড়ছে মানে এখানে তত বাড়ছে তত ইউএসডি ভ্যালুটা কমে, ঠিক আছে, এরকম। তার মানে আমার আহ এখানে কি হচ্ছে, আমার গোল্ড যত বেশি বাড়ছে, ঠিক আছে, তত ইউএসডি প্রাইসটা কিন্তু তত কমতেছে, রাইট। তো এই যে আমরা সম্পর্ক দেখতে পারতেছি গোল্ড এবং ইউএসডি, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা নেগেটিভ কোরিলেশন, রাইট।
গোল্ড বাড়তেছে বাট ইউএসডি ডলার কমতেছে। আমরা প্রিভিয়াস এক্সাম্পলের ক্ষেত্রে দেখতেছিলাম হাইট বাড়তেছে, ওয়েটও বাড়তেছে, ঠিক আছে, এটা পজিটিভ কোরিলেশন। আর এখানে আমার নেগেটিভ কোরিলেশন, কারণ হচ্ছে গোল্ড এর প্রাইস বাড়লে ইউএসডি ডলারের রেটটা কমে, ঠিক আছে, এখানে নেগেটিভ কোরিলেশন। সো এটাই হচ্ছে আমাদের correlation, right? Correlation analysis is the statistical technique for determining the strength of a link between two variables, ঠিক আছে। সো আসেন হচ্ছে আমরা ডিটেলস দেখি। সো এই যে কোরিলেশন, এটাকে এক্সপ্লেন করা হয় আর দিয়ে, ঠিক আছে, আর দিয়ে হচ্ছে রিলেশনশিপ বোঝায়। সো আর এর ভ্যালু হচ্ছে সবসময় -1 থেকে +1 হতে পারে, ঠিক আছে। সো -1 থেকে, সো যদি কোনো মাইনাস যদি হয় কোনো সম্পর্ক নেগেটিভ, তার মানে নেগেটিভ কোরিলেশন, একটা বাড়লে একটা কমতেছে। আর যদি প্লাস হয় তাহলে হচ্ছে পজিটিভ কোরিলেশন, হুইচ ইজ একটা বাড়লে সেকেন্ডটাও বাড়তেছে, রাইট। সো সেটাই বলছি। সো পজিটিভ কোরিলেশন, নেগেটিভ কোরিলেশন, জিরো কোরিলেশন। জিরো কোরিলেশন কখন হয়? যদি আর জিরো হয়, ঠিক আছে। তো জিরো হইলে আপনার হচ্ছে কোনো কোরিলেশন নাই, নেগেটিভ হলে নেগেটিভ কোরিলেশন, আর পজিটিভ হলে পজিটিভ কোরিলেশন। সো এখন জিরো থেকে যত বেশি সংখ্যা বাড়বে, বি ইট পজিটিভ আর বি ইট নেগেটিভ, যত ওয়ানের কাছাকাছি যাবে আর -1 এর কাছাকাছি যাবে, তত হাইলি কোরিলেটেড আর নেগেটিভ কোরিলেটেড, ঠিক আছে। সো ফর এক্সাম্পল, যদি আমার আর 1 আসে, +1 আসে, তাহলে কি হয়? তাহলে হচ্ছে যে আমার দুইটা ভ্যারিয়েবলস এর মধ্যে একেবারে হাইলি কোরিলেটেড, এটা একেবারে সর্বোচ্চ পর্যায়ের কোরিলেশন। তো একটা বাড়লে আরেকটা একেবারে ওই ওই পরিমাণ ইউনিট বাড়ে, ঠিক আছে। আর যদি ফর এক্সাম্পল আমার ভ্যারিয়েবলস হয় 0.2%, 0.20, রাইট, তাহলে কি হয়? যদি আমার হাইট 1 ইউনিট বাড়ে, আমার ওয়েট 0.2 ইউনিট বাড়ছে, ঠিক আছে। আর সেম ভাবেই হচ্ছে যদি আমার -1 হয়, তাহলে আমার গোল্ড প্রাইস যদি 1 ইউনিট বাড়ে, আমার ইউএসডি প্রাইস পুরো -1, একেবারে হাইয়েস্ট রেটে কমছে, ঠিক আছে, 1 ইউনিট কমতেছে। সেম ভাবেই যদি আপনার -50 হলে, 0.50 হলে, তাহলে গোল্ড যদি 1 ইউনিট বাড়ে, আমার ইউএসডি রেট হচ্ছে -50 ইউনিট কমছে, রাইট। তো জিরো হচ্ছে নিউট্রাল, কোনো সম্পর্ক নাই। সো সাধারণত 0.5 এর নিচে হলে আমরা সেটাকে লো কোরিলেশন বলি, 0.5 এর উপরে হলে আমরা হাই কোরিলেশন বলি, ঠিক আছে। তো এই জিনিসটাই হচ্ছে আমি এখানে এক্সপ্লেন করেছি। সো আপনারা সবাই যদি মনে থাকে, আমরা কিন্তু কোরিলেশন নিয়ে কাজ, একটা কোরিলেশন করেছিলাম, রাইট। আমরা পাইথনে একটা কোড করেছিলাম, যেটা হচ্ছে ডট কোড। সো আমার যদি মনে থাকে, আপনি আন্ডারস্কোর, রাইট, কার কার মনে আছে? আমরা একটা ইয়ে করেছিলাম, রাইট, একটা এক্সাম্পল করেছিলাম, একটা মিনি প্রজেক্ট করেছিলাম, যেটা হচ্ছে এইখানে আমরা একটা কোরিলেশন ফাংশনটা ইউজ করেছি। তার মনে আছে? রাইট, দেখেন, সো এখন দেখেন, সো ডগস এবং ডগস, এটার মধ্যে কোরিলেশন হচ্ছে 1, রাইট। ডগ এবং ডগের মধ্যে কোরিলেশন 1 হবে, রাইট। ডগের ভ্যালু আর একটা ডগের ভ্যালু তো সেম, রাইট। সো এখন ডগের সাথে ক্যাটস এর কোরিলেশন হচ্ছে 0.3, রাইট। সো তার মানে হচ্ছে ডগস যদি 1 ইউনিট বাড়ে, আপনার ক্যাটস এর ডগস এবং ক্যাটস, প্রথম কথা হচ্ছে এই যে পজিটিভ কোরিলেশন, রাইট। যেহেতু 0.3, তার মানে হচ্ছে ডগস এর এখানে এখানে কি বলা হচ্ছে, ডগস আর মানে ডগ আমার এক্সাম্পলটা ক্লিয়ার না। সো ডগস এবং ক্যাটস এর মধ্যে কিছু একটা প্যারামিটার এখানে দেওয়া আছে, ঠিক আছে। সো ডগস এবং ক্যাটস এর মধ্যে কোরিলেশন পজিটিভ, কারণ হচ্ছে আপনার 0.3 কিন্তু অ্যাকচুয়ালি পজিটিভ নাম্বার, রাইট। সো যেহেতু এটা পজিটিভ 0.3, তার মানে হচ্ছে এটা সাধারণত লোয়ার কোরিলেশন, রাইট। আমি বলছিলাম যদি 0.5 এর উপরে হয় তাহলে এটা হাই হাই কোরিলেশন, বাট 0.5 এর নিচে নিচে হলে এটা লো কোরিলেশন। তার মানে হচ্ছে ডগস এর কোনো ভ্যারিয়েবলস যদি 1 ইউনিট বাড়ে, ক্যাটস এর পজিটিভ সেই পরিমাণ 1 ইউনিটের বদলে 0.3 ইউনিট বাড়বে, রাইট। এটাই হচ্ছে আমরা যে কোরিলেশনের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন?
সো আমি হচ্ছে আপনাদের ফিডব্যাক ফর্মটা একটু দিয়ে দিচ্ছি, সবাই একটু পূরণ করেন। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন মানে বলতে পারেন তো, যেহেতু আমরা লাইভ ক্লাস, তো অবশ্যই লাইভ ক্লাসের অ্যাডভান্টেজ আপনি নিবেন, রাইট? এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? সো এখন আমরা ডিসকাস করবো হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন এবং নর্মালাইজেশন, এই দুটা টপিকস নিয়ে, ঠিক আছে? সো আমরা যখন মেশিন লার্নিং রান করি, বিশেষ করে যে মেশিন লার্নিং গুলো হচ্ছে ডিস্টেন্স বেসড অ্যালগোরিদম নিয়ে কাজ করে, সেখানে হচ্ছে আপনার যে ভ্যারিয়েবলস, সেই ভ্যারিয়েবলস এর মধ্যে একটা সামঞ্জস্য থাকতে হয়। ফর এক্সাম্পল, আমি হচ্ছে একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে ফর এক্সাম্পল স্যালারি, রাইট? ঠিক আছে, স্যালারি হচ্ছে আপনার মিনিমাম ভ্যালু হচ্ছে 20,000, ঠিক আছে, আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 60,000 ফর এক্সাম্পল। হ্যাঁ, দেন আপনার এইজ, ফর এক্সাম্পল এইজ কিন্তু ফর এক্সাম্পল 20, মিনিমাম ভ্যালু 20, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 60, ঠিক আছে। দেন আপনার আহ, আর কি, এক্সপেরিয়েন্স। আচ্ছা ঠিক আছে, আমি এই দুটো এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। তো দেখেন এখন আপনার স্যালারির রেঞ্জটা দেখেন 20 থেকে 60,000, আপনার এইজের রেঞ্জটা দেখেন 20 থেকে 60। এই দুইটা ভ্যারিয়েবলস এর মধ্যে দেখেন অনেক পার্থক্য, রাইট? আপনার কই 20 আর কই 20,000, আর কই 60 আর কই কই 60,000, রাইট? সো আপনার ভ্যারিয়েবলস ভ্যারিয়েবলস গুলোর মধ্যে যদি এরকম একটা সামঞ্জস্য থাকে ডেটা মধ্যে, তখন কিছু কিছু অ্যালগোরিদমস এর ক্ষেত্রে আপনার হচ্ছে কিছু প্রবলেম ক্রিয়েট করে। আপনি বিশেষ করে যদি হচ্ছে আপনি ডিস্টেন্স বেসড অ্যালগোরিদমস ইউজ করেন। সো ডিস্টেন্স বেসড অ্যালগোরিদম হচ্ছে ফর এক্সাম্পল কে নিয়ারেস্ট নেইবার, রাইট? যে কোনো ধরনের ক্লাস্টারিং এর ক্ষেত্রে আমরা একটা ডিস্টেন্স বেসড অ্যালগোরিদম ইউজ করি, ঠিক আছে। সো এইসব ক্ষেত্রে আপনার যদি ডেটার ভ্যারিয়েবলস এর মধ্যে যদি এত বেশি ডিফারেন্স থাকে, হ্যাঁ, তাহলে যেটা হয়, একটা ডিস্টরশন তৈরি হয়, ঠিক আছে। ডিস্টরশন তৈরি হওয়ার ফলে আপনার প্রপার রেজাল্ট আপনি পান না। তো এই প্রবলেম দূর করার জন্য আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি। তো এই দুইটা পদ্ধতি হচ্ছে, একটা হচ্ছে আপনার নর্মালাইজেশন, আর স্ট্যান্ডার্ডাইজেশন, ঠিক আছে। তো নর্মালাইজেশন হচ্ছে আপনার সবগুলো ভ্যালুকে 0 থেকে 1 এর মধ্যে নিয়ে আসে, আর স্ট্যান্ডার্ডাইজেশন স্ট্যান্ডার্ডাইজেশন হচ্ছে সেম টাইপেরই কাজ করে, ডিফারেন্ট ওয়েতে কাজ করে, ওকে। সো আমি হচ্ছে প্রথম নর্মালাইজেশন করে দেখাই। সো আমরা হচ্ছে আবার সেম টাতে চলে যাই। সো আমি হচ্ছে এই পার্টিকুলার 10টা স্যাম্পলকে, সো আমার স্যালারি হচ্ছে 35 থেকে 1,60,000, রাইট? তো এই পার্টিকুলার স্যাম্পলের ক্ষেত্রে আমি নর্মালাইজেশন করব, ওকে করি। সো আমি জাস্ট হচ্ছে আমি এটাকে একটু আর একটা ইয়াতে নিয়ে যাই, এখানে নিয়ে যাই, ওকে। সো নর্মালাইজেশন করার জন্য আচ্ছা আপনার মিনিমাম ভ্যালু লাগবে স্যাম্পলের, ম্যাক্সিমাম ভ্যালু লাগবে, ওকে। তো এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। সো ওকে, সো আমার হচ্ছে নর্মালাইজেশন আমি করতে যাচ্ছি আমার ইয়েটাকে, ওকে। সো নর্মালাইজেশন করার ওয়ে হচ্ছে আপনার আপনার পার্টিকুলার ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু, এখানে একটু আমি ব্র্যাকেট দিয়ে রাখি তাহলে যাতে কোনো ডিস্টরশন তৈরি না হয়, ডিভাইডেড বাই মিনিমাম ভ্যালু, সরি ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু, ওকে। এখানে একটু দিয়ে করে রাখি, ঠিক আছে। এটাকে
সো আমি এটাকে হচ্ছে sorry, এখানে একটু প্রবলেম, আমাকে এটাকে লক করতে হবে প্রথমটাকে, রাইট? তো আমাকে এটাকে লক করতে হবে, আর এটাকেও হচ্ছে লক করতে হবে। ঠিক আছে, তো দেখেন এখন আমি কি করেছি, আমি হচ্ছে আমার যে স্যালারি ছিল সেই স্যালারিটাকে আমি একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসছি। তার মানে হচ্ছে 0 থেকে হচ্ছে 1, ঠিক আছে একটা আমি সো আমার 0 থেকে শুরু হচ্ছে। তো দেখেন সব থেকে লোয়েস্ট নাম্বারটা 0 ছিল, আর সব থেকে হাইস্ট নাম্বারটা 1 হয়েছে, আর মিডলে হচ্ছে সবগুলো হচ্ছে সে সে হচ্ছে একটা অপটিমাইজ ওয়েতে আমাকে একটা ভ্যালু নিয়ে আসছে। তো সেম ভাবেই যদি আমি এজটাও করে ফেলি, রাইট? এজটা আমি সেম ভাবে করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এখানে এইচ নামে হচ্ছে আরেকটা স্যাম্পল করি, তো এইচ হচ্ছে আমি এখানে দিলাম 20 দিলাম, এখানে 30 দিলাম, 39 দিলাম, এখানে 45, 20, 67, 34, 45। ঠিক আছে, তো সেম ভাবেই আমি যদি এখানে মিনিমাম ভ্যালু বের করি, রাইট? এখানে যে ম্যাক্সিমাম ভ্যালু বের করি, ওকে, সেম ভাবে হচ্ছে আমি এটা করতে চাই, দেখুন কপি করে দিতে কাজ করার কথা। সো এটা এখান থেকে নিচ্ছে, রাইট? আমাকে এটা এখানে করতে হবে, এটা হচ্ছে অন করতে হবে। ঠিক আছে, আই কোথায় আছে? আই হচ্ছে এখানে। হুম, ঠিক আছে, এখানেও দেখেন। তো এখন এখানেও আমি এজের ক্ষেত্রে কিন্তু আমার রেঞ্জটাকে 0 থেকে 1 এর মধ্যে নিয়ে আসছি, রাইট? সব থেকে বড় সংখ্যা 67, সেটা 1, সব থেকে ছোট সংখ্যা 20, এটা হচ্ছে 0, আর বাকি হচ্ছে আমার রেঞ্জের মধ্যে নিয়ে আসছে 0 থেকে 1 এর মধ্যে, রাইট? তো এখন প্রথম দিকে আমার স্যালারি এবং এজের মধ্যে ভ্যালুর মধ্যে যে পার্থক্যটা ছিল, আর নর্মালাইজেশন করার ফলে আমার কাছে সেই পার্থক্যটা নাই, সবকিছু কিন্তু 0 থেকে 1 এর মধ্যে নিয়ে আসছে। তো এখন হচ্ছে আপনি যদি কোনো মডেল রান করাতে চান, তাহলে কিন্তু এখন আপনার কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে না, রাইট? সবকিছু কিন্তু আপনার কাছাকাছি রেঞ্জের মধ্যে আছে। সো এটা হচ্ছে আমার নর্মালাইজেশন, রাইট? সবাই বুঝতে পেরেছেন? আর কোনো কোশ্চেন? সো বেসিক্যালি আমার উদ্দেশ্য হচ্ছে আমার ভ্যালুটাকে 0 থেকে 1 এর মধ্যে নিয়ে আসা, যাতে হচ্ছে কোনো ডিস্টরশন তৈরি না হয় আমি যখন কোনো মেশিন লার্নিং মডেল রান করবো। আর কোনো কোশ্চেন? না, ডিস্টরশনটা কি, মানে কি হয় আসলে? সো ফর এক্সাম্পল আপনি ডিস্ট্রাকশনটা হচ্ছে যে, ফর এক্সাম্পল এটা প্রবলেম, সেই প্রবলেম ক্রিয়েট হয় ডিস্টেন্স বেসড হচ্ছে ক্যালকুলেশনের ক্ষেত্রে, ঠিক আছে? সো ডিস্টেন্স বেসড ক্যালকুলেশন কিভাবে কাজ করে? সো সেইভাবে কাজ করে, ফর এক্সাম্পল 20,000, হ্যাঁ, 20,000 হচ্ছে স্যালারি, হুম, দেন 40 হচ্ছে তার এইজ, ঠিক আছে? সো সে দেখবে এই 40 থেকে 20-এর ডিস্টেন্সটা কত দূর, ঠিক আছে? ও যখন ক্লাস্টারিং করবে, ক্লাস্টারিং করবে এইভাবে যে আহ 20,000 স্যালারি যে পায়, তার 40,000 যে মানে বেশি কমপ্লিকেটেড হয়ে যায়, 40 হচ্ছে জাস্ট এইজ, সে কতটুকু ভালো কাস্টমার ফর এক্সাম্পল, ঠিক আছে? সো ডিস্টেন্স যখন ক্রিয়েট করবে তখন যদি আপনি 20,000 থেকে 40 মাইনাস করেন, তো আপনি সবাই হচ্ছে ডিস্টেন্স অ্যালগোরিদমসটা দেখতে পারেন যে ইকুইডিয়ান একটা ডিস্টেন্স অ্যালগোরিদম আছে, সেটা হচ্ছে এখান থেকে মাইনাস করে, যখন মাইনাস করা হয় তখন সে অনেক বড় একটা ভ্যালু পায়। ভ্যালু পাওয়ার ফলে আপনার মডেলটাতে ডিস্টরশন তৈরি হয়, ঠিক আছে? তো ডিস্টেন্স প্লাস অ্যালগোরিদমের ক্ষেত্রে যেটা উচিত সেটা হচ্ছে সবগুলো ভ্যালু কাছাকাছি থাকা। কাছাকাছি থাকলে যেটা হয়, তাহলে আপনার ডিস্টেন্সটা হচ্ছে কম হয়, সো মোর প্রপারলি কাজ করতে পারে, ঠিক আছে?
সেটা এখন পর্যন্ত এটা জেনে রাখেন, আপনারা যখন ডিস্টেন্স বেস অ্যালগরিদম শিখবেন তখন আরো প্রপার আপনার আইডিয়াটা পাবেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে নর্মালাইজেশন করতে হবে, ঠিক আছে? নর্মালাইজেশন করে হচ্ছে সবগুলো কাছাকাছি যদি নিয়ে আসতে পারেন তাহলে ইট ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট ফর ডিস্টেন্স বেস অ্যালগরিদমস। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি কি করতেছি, আমি সবকিছু 0 থেকে 1 এর মধ্যে নিয়ে আসতেছি, আমার সব ভ্যালু গুলোকে। সবাই ক্লিয়ার? আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন, ঠিক আছে? স্ট্যান্ডার্ডাইজেশন কি করে, সেম টাইপের কাজ করে। সো এখন আপনি যে কোনো একটাই চুজ করতে পারেন দুইটার মধ্যে। স্ট্যান্ডার্ডাইজেশন যেটা করে সেটা হচ্ছে আমি হচ্ছে প্রথমে আপনাকে মিন বের করতে হবে। মিন, সরি, অ্যাভারেজ হিসেবে আছে, অ্যাভারেজ বের করতে হবে। স্যালারি অ্যাভারেজ বের করতেছি, দেন আমি এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতেছি। সো নর্মাল স্ট্যান্ডার্ডাইজেশন যেটা করে সেটা হচ্ছে আপনার ভ্যালু মাইনাস, এটা সূত্রটা আমি ভুলে গেছি, দেখি আমার পিপিটিতে আছে কিনা। ওকে, তো জাস্ট আমি দেখি স্ট্যান্ডার্ডাইজেশন। বাট আমি আপনাদের ফর্মুলা দেখাচ্ছি, রাইট? আমি ভুলে গেছি কেন, কারণ হচ্ছে আমাদের তো এগুলো করতে হয় না, রাইট? আমাদের পাইথনে অলরেডি করা থাকে, ফাংশনস থাকে, সেটা ফাংশনস গুলো কল করলেই হয়ে যায়। তো তো এটা হচ্ছে স্যাম্পল থেকে মিন মাইনাস করে দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, সো এখান থেকে মিন মাইনাস করতে হবে, রাইট? দেন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা হচ্ছে আমি এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা লক করতে হবে, আর মিনটাকে লক করতে হবে, ঠিক আছে? ওকে, সো আমি যদি এটাকে আহ, ইয়ে করি, ঠিক আছে, সেম। সো এই যে দেখেন এখানে স্ট্যান্ডার্ডাইজেশন হচ্ছে 0 থেকে 1 থাকবে না, 1 এর বেশি হতে পারে, বাট এটা কাছাকাছি রেঞ্জে থাকবে, ঠিক আছে? সেম ভাবে যদি আমি এজেরটা করি, হ্যাঁ সেম ভাবে সেম রেজাল্ট আসবে। যদি এজেরটা করি তাহলে মিন সিলেক্ট করি এখানে, অ্যাভারেজ, এজের অ্যাভারেজ হচ্ছে এইটা, এটার স্ট্যান্ডার্ড হচ্ছে এইটা। সো আমি যদি এটার এইটা মাইনাস মিন ডিভাইডেড বাই কনভার্সন, এখানে হচ্ছে আমার থাকবে, ঠিক আছে? তো এখানে দেখেন, তাহলে দেখেন এখানে কিন্তু আপনার ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে নাই, বাট কাছাকাছি থাকে। তো এখানেও একটা আপনার কিন্তু একটা কনফিউশন তৈরি করে, রাইট? তো এটা হচ্ছে আপনার স্যালারির, আর এটা হচ্ছে আপনার হচ্ছে এইজের, ঠিক আছে? তার মানে দেখেন ভ্যালুগুলো কিন্তু একটু কাছাকাছি, নট ভেরি, রেঞ্জটা অনেক বেশি, রেঞ্জটা অনেক কম, রাইট? সো এই দুইটার মধ্যে আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন আপনাদের যদি নর্মালাইজেশন বা স্ট্যান্ডার্ডাইজেশন করতে হয়। কোনো কোশ্চেন? তো আপনার কাছে কেমন লাগতেছে, মানে এটা কি কম্পিউটার মনে হচ্ছে সবকিছু? এটা তো রিভিউ হচ্ছে আর কি, আগে থেকেই মানে স্ট্যাটিস্টিক্স করা আছে, রিভিউ। আচ্ছা, তো এখন
যেহেতু এখন দুটার মধ্যে আমি যদি বলি কখন কোনটা ইউজ করবেন, কারণ দেখেন নর্মালাইজেশন ক্ষেত্রে কি হচ্ছে, নর্মালাইজেশন ক্ষেত্রে আপনার কিন্তু মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু আছে, রাইট? সো যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু আছে বা মিনিমাম ভ্যালু আছে, তো এখানে যদি আউটলায়ার থাকে আপনার ডেটার মধ্যে, সো আউটলায়ার থাকলে কিন্তু আপনার নর্মালাইজেশন করলে আপনার প্রপারলি হচ্ছে আপনার স্কেলিংটা হবে না, ঠিক আছে? তো আপনি যদি ডেটা আউটলায়ার থাকে তাহলে হচ্ছে আপনি নর্মালাইজেশনটা অ্যাভয়েড করবেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি স্ট্যান্ডার্ডাইজেশনটা ইউজ করবেন। স্ট্যান্ডার্ডাইজেশন যেহেতু আপনার দেখেন স্ট্যান্ডার্ড মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, so এটা মাচ লেস হচ্ছে সেন্সিটিভ টু আউটলায়ার্স, বাট নর্মালাইজেশনের ক্ষেত্রে যেহেতু আপনি মিন এবং ম্যাক্স দিয়ে হচ্ছে স্কেলিং করতেছেন, এটা মোর সেন্সিটিভ টু আউটলায়ার্স, ঠিক আছে? আউটলায়ার্স থাকলে হচ্ছে আপনি নর্মালাইজেশন হচ্ছে ইউজ করবেন না, তখন হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশনটা ইউজ করবেন। সবাই ক্লিয়ার? ওকে, তো আমরা হচ্ছে নেক্সটে যাই। তো আই থিঙ্ক আজকে সব শেষ করতে পারবো না, আমরা হচ্ছে আর আপনারাও অত বেশি নিতে পারতেছেন না। তো আমরা কিছু টপিকস হচ্ছে আমরা নেক্সট ক্লাসের জন্য রেখে দেবো। ওকে, দেন হচ্ছে আমরা পরবর্তীতে কন্টিনিউ করবো ডেটা ভিজুয়ালাইজেশন, ঠিক আছে? তো এখন হচ্ছে আসলে আমরা ডিসকাস করি ভেরি ইম্পর্টেন্ট টপিকস ইন স্ট্যাটিস্টিক্স, রাইট? হাইপোথেসিস। তো হাইপোথেসিস জিনিসটা কি আমরা এটা এক্সপ্লেন করেছি। হাইপোথেসিস হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, রাইট? যে আমাদের বাংলাদেশের আহ মাথাপিছু আয় হচ্ছে $2,600, ঠিক আছে? এখন আপনি একটা স্যাম্পল নিলেন, সেই স্যাম্পল থেকে হচ্ছে আপনি আহ so আমি আপনাকে কোশ্চেন করেছিলাম যে এটা কি দুপুরে যাই। তো আমি আপনাদের কোশ্চেন করেছিলাম যে এই যে আমাদের সরকার যে বললো যে আমাদের মাথাপিছু আয় হচ্ছে $2,600, হ্যাঁ, এইটা কি ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স না ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স? আপনারা সবাই বলেছেন যে এটা ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, রাইট? যেটা আমি বলতেছিলাম যে না, এটা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, কারণ আমি এটার দ্বারা একটা স্টেটমেন্ট প্রোভাইড করেছি। স্টেটমেন্ট প্রোভাইড করেছি আমাদের বাংলাদেশের মাথাপিছু আয় হচ্ছে $2,600। তো এটা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কেন সেটা হচ্ছে আপনাকে এক্সপ্লেন করতেছি। ওকে, এখন আমরা স্ট্যাটিস্টিক্সে যাই, হাইপোথেসিসে যাই। তো হাইপোথেসিস হচ্ছে যে ফান্ডামেন্টাল স্ট্যাটিস্টিক্স মেথড, যেটা হচ্ছে আহ, আপনি হচ্ছে একটা বেসড অন স্যাম্পলস ডেটা আপনি একটা ডিসিশন দিতে পারেন, ঠিক আছে? সেম ভাবে আমরা যখন করোনায় যখন টিকা দিচ্ছিলাম, রাইট? টিকা দিচ্ছিলাম কিভাবে? তো একটা হচ্ছে মডার্না ছিল 95%, 90% এফিকাসি রেট, রাইট? আমার অ্যাস্ট্রাজেনেকা ছিল হচ্ছে লাইক 60 or 70% এফিকাসি রেট, রাইট? আমরা যেটা শুনছিলাম। সো এই যে আমি স্টেটমেন্ট দিলাম, এই স্টেটমেন্টটা কিন্তু ফর এক্সাম্পল আমি 10,000 মানুষের স্যাম্পল নিলাম, 10,000 মানুষের স্যাম্পল থেকে হচ্ছে আমি এটা অ্যাভারেজ করলাম, অ্যাভারেজ করে আমি বলে দিলাম যে 60% হচ্ছে আমার এফিকাসি রেট। এটা কিন্তু নট পসিবল, রাইট? এই আপনি যতই স্যাম্পল নেন, আপনি কিন্তু এই স্যাম্পলের উপর ভিত্তি করে, এই 10,000 মানুষের উপর ভিত্তি করে কিন্তু আপনি প্রায় 100 কোটি মানুষের একটা স্টেটমেন্ট দিতে পারেন না। যদি 100 কোটি মানুষের স্টেটমেন্ট আপনি দিতে হয়, আপনাকে হাইপোথেসিস টেস্টে উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে? আহ তো হাইপোথেসিস টেস্টটা হচ্ছে আপনি যে আপনার যে অ্যাজাম্পশন, সেই অ্যাজাম্পশনটা হচ্ছে আপনি প্রমাণ করতে পারেন আপনার এই অ্যাজাম্পশনটা আপনার স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্স কিনা, সেটা হচ্ছে আপনি হাইপোথেসিস টেস্টিং এর মাধ্যমে আপনি সেটাকে বিল্ড করেন, ঠিক আছে? সো ব্যাক টু আওয়ার প্রিভিয়াস এক্সাম্পল, আমাদের বাংলাদেশের মাথাপিছু আয় হচ্ছে $2,700, $2,600, ঠিক আছে? তো হাইপোথেসিস টেস্টিং এ সবসময় হচ্ছে নাল দুইটা স্টেটমেন্ট থাকে, একটা হচ্ছে নাল হাইপোথেসিস, একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথেসিস, ঠিক আছে? সো আমার এই পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে আমার নাল হাইপোথেসিস কি, আমি প্রথমেই বলতেছি যে আমাদের বাংলাদেশের মাথাপিছু আয় $2,600 না, ঠিক আছে? এটা হচ্ছে আমার নাল হাইপোথেসিস, এটা হচ্ছে প্রিভিয়াস অ্যাজাম্পশন যেটা আমি বলছি।
আর অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি? অল্টারনেটিভ হাইপোথিসিসটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের মাথাপিছু আয় হচ্ছে $2,600, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার দুইটা স্টেটমেন্ট। একটা হচ্ছে আমার নাল হাইপোথিসিস হচ্ছে আমি বলতেছি যে আমাদের মাথাপিছু আয় $2,600 না, আর অল্টারনেটিভ আমি বলছি $2,600, ঠিক আছে? এখন আহ এই স্টেটমেন্টটা যদি প্রোভাইড আপনার এই স্টেটমেন্টটা যদি হচ্ছে আপনাকে বিল্ড করতে হয়, ঠিক আছে, তাহলে আপনাকে ডিফারেন্ট স্ট্যাটিস্টিক্যাল টেস্ট রান করতে হবে, ঠিক আছে? সো আমাদের এই পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে আপনি যদি দেখেন আমাকে টি টেস্ট আর অ্যানোভা টেস্ট করতে হবে। সো টি টেস্ট কি? ইউজ হোয়েন কম্পেয়ারিং মিনস বিটুইন টু গ্রুপস, ঠিক আছে? আমরা এখানে কিন্তু অ্যাভারেজটা বের করতেছি, রাইট? আমাদের মাথা পিছু আয় মানে হচ্ছে অ্যাভারেজ। আর যদি দুইটা গ্রুপের মধ্যে হয় তাহলে হচ্ছে আমরা টিটিএস দিয়ে সেটা করতে পারি। আর যদি মাল্টিপল গ্রুপস এর মধ্যে হয় তাহলে আমরা অ্যানাবা টেস্ট করতে পারি, ঠিক আছে? তো আমাদেরকে হচ্ছে এই দুইটা টেস্ট হচ্ছে রান করাতে হবে। যদি এই টেস্টের পরে যদি সিগনিফিকেন্স হয়, আমাদের স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স হয়, তাহলেই হচ্ছে আমরা অনলি আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস যেটা ছিল সেটা আমরা একসেপ্ট করতে পারি, ঠিক আছে? তার মানে হচ্ছে আমাদের মাথা পিছু আয় হচ্ছে $2,600। তার মানে হচ্ছে আপনি স্যাম্পল থেকে যেই স্টেটমেন্টটা পেলেন সেই স্টেটমেন্টে যদি আপনাকে ওয়ান পপুলেশনের ক্ষেত্রে বলতে হয় তাহলে হচ্ছে আপনাকে ডিফারেন্ট স্ট্যাটিস্টিক্যাল টেস্টের থেকে উত্তীর্ণ হতে হবে। উত্তীর্ণ হওয়ার পরে কিন্তু হচ্ছে আপনি এই ফান্ডামেন্টাল স্টেটমেন্টটা দিতে পারেন, ঠিক আছে? তো এই জন্য আমি বলছিলাম আমাদের এই পার্টিকুলার এক্সাম্পলটা অ্যাকচুয়ালি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, নট আপনার ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, রাইট? তো এটা হচ্ছে আমাদের হাই লেভেলে হচ্ছে হাইপোথিসিস জিনিসটা কি সেটা আমি আপনাকে বলছি। ওকে, এখানে কার কোনো কোশ্চেন? এটা হচ্ছে হাই লেভেলের কোশ্চেন। হাই লেভেলে আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে এটা বললাম, হাইপোথিসিস নিয়ে বললাম। সো এখন এখানে মেইন সমস্যা যেটা হয় তখন কোন টেস্ট করবে এইটাই সরি, আবার আবার একটু কোশ্চেনটা করবেন, আমি বুঝতে পারিনি। এখানে ফাইলটা হয় যে কখন কোন টেস্ট রান করাবো আর কি, এটা মানে ধরতে সমস্যা। আচ্ছা, আমি কথাটা হিসেবে বুঝতে পারছি না, সবাই কি বুঝতে পারছেন আমার কথাটা? একটু আহ ইয়ে হয়ে আসতেছে, সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন ভাইয়ের কথাটা? না ভাইয়া, আচ্ছা ভাইয়া, আপনার প্রবলেম আছে। আচ্ছা ভাই, আপনি কথা আপনি একটু কাইন্ডলি একটু যদি চ্যাটে লেখেন তাহলে আমি এক্সপ্লেন করছি। ওকে, আচ্ছা। এখন আমি যেটা বলছিলাম যে স্ট্যাটিস্টিক্যাল টেস্টের সিগনিফিকেন্সটা হচ্ছে আপনাকে পার করতে হবে, দেন হচ্ছে আপনি স্টেটমেন্ট দিতে পারেন। স্যাম্পল থেকে যেটা পাচ্ছেন আপনার পপুলেশনের ক্ষেত্রেও সেম কাজটাই হবে, এটা আপনি বলতে পারেন, ঠিক আছে? সেইটা প্রমাণ করার জন্য আপনাকে দুইটা জিনিস করতে হবে। একটা হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স কি, আর আপনার পি ভ্যালু কি, ঠিক আছে? সো লেভেল অফ সিগনিফিকেন্স এন্ড পি ভ্যালু এটা হচ্ছে কমপ্লিকেটেড জিনিস। সেটা হচ্ছে আমি আজকে আপনাদের বলবো না, যেহেতু আপনারা শেষ পর্যায়ে আমরা আছি। তো আমরা এটা নেক্সট ক্লাসে কন্টিনিউ করবো, ঠিক আছে? সো আজকে আমরা এই পর্যন্তই রাখি। আচ্ছা, আপনারা হয়তো বা এত বেশি মানে স্টাডিজ জিনিসটা হচ্ছে এত বেশি দিলে হচ্ছে মাথায় ঢুকবে না, ঠিক আছে? আমরা একটু স্লোলি যাই, সমস্যা নাই। যদি আমাদের শেষ ক্লাসে যদি একটু আর বেশি ক্লাস করাতে হয়, আহ, বেশি ক্লাস আর বেশি সময় নিয়ে ক্লাস করাতে হয়, আমি করাবো, সমস্যা নাই। বাট আজকে হচ্ছে আমরা এই পর্যন্তই থাকি। আর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা লেভেল অফ সিগনিফিকেন্স এন্ড পি ভ্যালু দুটো নিয়ে হচ্ছে ডিসকাস শুরু করব। কারণ লেভেল অফ সিগনিফিকেন্স আর পি ভ্যালু কিন্তু ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল টপিক। এই জন্য আমরা একটু সময় নিয়ে এটা করাতে চাচ্ছি। কারণ প্রতিটা অ্যালগোরিদমসে আপনার এই দুটো জিনিস থাকবে, পি ভ্যালু এবং লেভেল অফ সিগনিফিকেন্স, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমরা একটু ডিটেলসে ডিসকাস করবো। তো আজকে এই পর্যন্ত আমরা যা শিখলাম, এখানে কার কোন কোশ্চেন আছে এই পর্যন্ত?
কারো কোনো কোশ্চেন নাই কোনো? বাট ফিডব্যাক বলেন, আমি সবসময় আমি সব ট্রাই করছি যে আহ মানে সহজে বোঝানোর জন্য, ঠিক আছে? আমি এই জন্যই চিন্তা করলাম যে আমি এক্সেলে যদি করাই একটা এক্সাম, তো বেসিক্যালি আমার দরকার ছিল না, রাইট? এই যে ক্যালকুলেশন ক্যালকুলেশন কিন্তু আমাদের কোনো দরকার নাই, কারণ আপনি ইজিলি নর্মালাইজেশনের একটা ফাংশনস আছে পাইথনে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফাংশনস আছে, আপনার স্ট্যান্ডার্ডাইজেশনের ফাংশন আছে, সবকিছু ফাংশন দিয়ে করতে হবে, রাইট? বাট আমি এক্সেলে করালাম কারণ হচ্ছে আপনারা ফান্ডামেন্টাল যেন বুঝতে পারেন, ক্যালকুলেশন মেথোলজিটা বুঝতে পারেন। কারণ আপনাকে যদি আমি যদি একটা ফাংশন পাইথন কল করে একটা ভ্যালু বের করে যদি আপনাকে এক্সপ্লেন করতাম, তো আপনি সেটা যেভাবে বুঝতেন, আর এক্সেলে আপনি ক্যালকুলেশন করে বোঝালাম সেটা আরো ক্লিয়ারলি বুঝতে পারছেন, রাইট? তো এই জন্য হচ্ছে আমি একটু ডিটেলসে বললাম, বাট আপনাদের কিন্তু ক্যালকুলেশন মেথোডোলজি বা ক্যালকুলেশন ফর্মুলা কিন্তু আপনি জানতে হবে না, যেটা আপনি পাইথন দিয়েই করে ফেলতে পারেন। তো আই হোপ আপনারা আপনারা উপকৃত হবেন। বাট এই পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে কিনা বলুন। না ভাইয়া, এভরিথিং ক্লিয়ার। ওকে, তো ঠিক আছে, আজকে আমরা 5 মিনিট আগে আপনাদের ছেড়ে দিচ্ছি। তো আমরা নেক্সট ক্লাসে এই কন্টিনিউ করবো। আমাদের নেক্সট নেক্সট মডিউলটা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন। বাট ডেটা ভিজুয়ালাইজেশন আসলে 4টা ক্লাস আসলে লাগে না, 3টা ক্লাস মধ্যে না। আমরা প্রথম কিছু 30-40 মিনিট হচ্ছে স্ট্যাটিস্টিক্স পার্টটা শেষ করব, দেন দেন হচ্ছে আমরা ডেটা ভিজুয়ালাইজেশন পার্টটা শুরু করব। ওকে, তো ঠিক আছে, কারো কোনো কোশ্চেন না থাকলে আজকে আমরা এখানে শেষ করতেছি। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।